ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামিম। এক্স্যাক্টলি টেনশনটা ঠিক এই মুহূর্তে আমাদের মধ্যে বিরাজ করছে, তার পেছনে বড় কারণটা হচ্ছে ভাই জিম্বাবুয়ের সঙ্গে যদি দিন শেষে একটা সিরিজ হেরে যাই সেটা খারাপ তো অবশ্যই লাগবে। এনিওয়েজ অন্যরকম এক রেকর্ড হলো জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে একাদশে বাঁ হাতি ব্যাটসম্যানের রেকর্ড। বাংলাদেশের 11 ক্রিকেটারের মধ্যে বাঁ হাতে ব্যাট করেন 9 জনই। আবার বলছে 11 জনের মধ্যে 9 জনই বাঁ হাতে ব্যাট করেন। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আর উইকেট রক্ষক নুরুল হাসান সোহান ছাড়া সবাই বাঁ হাতি ব্যাটসম্যান। দৈত্যবধ সে তো আমার বাঁ হাতের খেল। রূপক অর্থে বাংলা বাগধারায় বাঁ হাতের খেলকে তুচ্ছাট্টা ব্যবহার করা হলেও ক্রিকেট মাঠে এই বাঁ হাতের খেলে বড় বড় দৈত্যবধ করেছে বাংলাদেশ। সাকিব, তামিম, মুস্তাফিজদের কল্যাণে বাংলাদেশ ক্রিকেটে বাঁ হাতিদের কদর যে বহুগুণে বেড়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কদর বাড়তে বাড়তে রূপ নিয়েছে বিশ্ব রেকর্ডে। এই তো জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে একাদশে একসঙ্গে 9 বাঁহাতি ব্যাটসম্যানকে নামিয়ে এক প্রকার বিশ্ব রেকর্ডই করে ফেলল বাংলাদেশ। আন্তর্জাতিক টি-20তে একসাথে কখনোই এত বাঁহাতি ব্যাটসম্যান দেখেনি ক্রিকেট বিশ্ব। 11 জনের দলে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আর উইকেট রক্ষক নুরুল হাসান সোহান ছাড়া সবাই বাঁহাতি ব্যাটসম্যান। এই রেকর্ড দেখে প্রশ্ন আসতেই পারে, তাহলে আগের রেকর্ডটি কার? এক্ষেত্রে আগের রেকর্ডটিও বাংলাদেশের। এই তো জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টি-20 ম্যাচেই 8 বাঁহাতি ব্যাটসম্যান নামিয়ে বিশ্ব রেকর্ড করেছিল বাংলাদেশ। এর আগে 7 বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে 4টি টি-20 ম্যাচ। দক্ষিণ আফ্রিকাও কম যায়নি, তাদের 3টি ম্যাচে দেখা গেছে 7 বাঁহাতি ব্যাটসম্যানের একাদশ। তবে টেস্ট ক্রিকেটে ম্যাক্সিমাম বাঁহাতি ব্যাটসম্যানের রেকর্ড ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। এক্ষেত্রে সর্বোচ্চ 8 বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে উইন্ডিজ নেমেছে 3 বার, ইংল্যান্ড নেমেছে 2 বার। অন্যদিকে ওয়ানডেতে রেকর্ড 7 বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে খেলতে নামার ঘটনা আছে 45টি। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। জিম্বাবুয়ে সফরে আধিপত্য করেছে বাংলাদেশ। বিশেষ করে হারারেতে বাউন্সি কন্ডিশনে টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ জিম্বাবুয়ান সাবেক ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাজ্জা। টি-20 সিরিজে কিছুটা ছন্দ হারালেও বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ বিশ্বাস জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের। হারারে মাসাকাজ্জার সাথে কথা বলেছেন সহকর্মী হাসানুর রহমান। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের শেষ খেলা আজকে। আমরা আজকে পেয়েছি জিম্বাবুয়ান ব্যাটিং কিংবদন্তি হ্যামিল্টন মাসাকাজ্জাকে। ওনার কাছে পুরো সিরিজ সম্বন্ধেই জানতে চাই। Hamilton, you see the Bangladesh team previously and now see in this series. Do you think Bangladesh have improved during these 2 or 3 years? I think they've improved a lot. They've played a lot. বাংলাদেশ অনেক উন্নতি করেছে। এর আগের সফরের চেয়ে অনেক পরিণত ক্রিকেট খেলেছে তারা। বিশেষ করে হারারের বাউন্স আর মুভিং বলে অনেক উন্নতি করেছে। The last time they were here. Bangladesh team is struggling the last T20 and this one also. So far Zimbabwe is dominating. So do you believe what's gone wrong for Bangladesh? It's one of those things where Zimbabwe just come out and টি-20 একটা দিনের খেলা। জিম্বাবুয়ে ভালো করেছে সেই দিনে, তবে পুরো সিরিজের বিচারে বাংলাদেশের আধিপত্য ছিল। much better cricket than Zimbabwe has. One more thing that Bangladesh is missing Tamim, Mushfiqur Rahim and Liton Dash and Mustafiz is injured. Do you think the injury hampered them for the T20 series? Yes, definitely. You always want to have your best 11 out on the field. বেশ কয়েকজন ক্রিকেটার না থাকাটা প্রভাব ফেলেছে, তবে জিম্বাবুয়েরও একই সমস্যা আছে। তবে অনেক তরুণকে দেখার সুযোগ হয়েছে, বিশেষ করে শামীমকে ভালো লেগেছে আমার। It's been an opportunity. The T20 World Cup is knocking in the door after 2 months in October, November is coming on. So how much the T20 World Cup will be difficult for a country like Bangladesh? Bangladesh is a very dangerous side, so and especially when they get all the senior players back. টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে আমার বিশ্বাস। দলের সিনিয়র ক্রিকেটাররা ফিরলে অনেক শক্তি বাড়বে, সেই সাথে স্পিনের পাশাপাশি পেসাররা ভালো করছে, বিশেষ করে তাসকিন ও শরীফুল ছিল। Guys as well that are coming back to. Thank you sir, thank you for giving us time. Okay. দর্শক, হ্যামিল্টন মাসাকাজ্জা যেমনটি বলছিলেন টি-20 সিরিজটা বাংলাদেশের প্রত্যাশিত না গেলেও বাংলাদেশ যে অনেক উন্নতি করেছে সেই বিষয়টা তিনি স্বীকার করছেন পুরোপুরিভাবেই। এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। অলিম্পিকে আবারও হতাশা উপহার দিয়েছেন শুটার আব্দুল্লাহ হেল বাকি। মাত্র 619.8 স্কোর করে এবার বিদায় নিয়েছেন টোকিও অলিম্পিকের বাছাই পর্ব থেকেই। 47 জনের মধ্যে তিনি হয়েছেন 41তম। টোকিওর আলাস্কার শুটিংয়ে রেঞ্জে প্রথম সিরিজের 10 শটে তুলেন 102.8 স্কোর।
গড়পড়তা পারফরমেন্সে ছিল পরের 5 সিরিজে 10.33 গড় স্কোরে বাছাই পর্ব শেষ করেন কমনওয়েলথ গেমসে 2 বারের রৌপ্যজয়ী শুটার। সব মিলিয়ে 619.8 স্কোর করে হয়েছেন 41তম। সবশেষ রিও অলিম্পিকের চেয়েও বাজে পারফরমেন্স দিয়েছেন এবার টোকিও অলিম্পিকে। সেবার 621.2 স্কোরে হয়েছিলেন 25তম। বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে 8 শুটারের। টোকিও অলিম্পিকে হচ্ছে রেকর্ডের বন্যা। জুডো মেতেছে জাপানের 2 ভাই বোনের স্বর্ণ জয়ের উল্লাসে। সাঁতারে উঠল হিট ফিনিশিং রেকর্ডের ঝড়। এদিকে ফুটবল ইভেন্টে গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে। আবার মিশরকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল আর্জেন্টিনা। আর করোনা পজিটিভ হয়ে ছেলেদের গলফে অংশ নেওয়া হচ্ছে না জন রামের। প্রতি মুহূর্তে টোকিও অলিম্পিকে হচ্ছে নতুন রেকর্ড। নিজের সেরাটা দিয়ে জয় তুলে নিচ্ছে দেশ সেরা অ্যাথলেটরা। মেতে উঠেছে অলিম্পিকের একাধিক ইভেন্ট। ফুটবলে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ গোলের দেখা পায়নি ব্রাজিল। 2 ম্যাচের 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ 2 স্থান ছিল ব্রাজিল ও আইভরি কোস্টের, কিন্তু গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল ও আইভরি কোস্ট। এদিকে 1-0 গোলে মিশরকে হারায় আর্জেন্টিনা। এই জয়ে পরের রাউন্ডের আশা জিয়ে থাকলো দলটির। সেই সাথে নিউজিল্যান্ড হন্ডুরাসের কাছে হেরেছে 2-3 গোলে। আর দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্সের উত্তেজনাপূর্ণ ম্যাচে ফ্রান্সের জয় 4-3 গোলের। এদিকে মেয়েদের জুডোতে 52 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতলেন জাপানের আবেউতা। শুধু তাই নয়, ছেলেদের 66 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেন আবেউতার ভাই আবে হিফুমি। অলিম্পিক জুডো মেতেছে ভাই বোনের জয় উৎসবে। মেয়েদের সাইক্লিং ইভেন্টে স্বর্ণ জিতলেন অস্ট্রিয়ার আন্না কিয়েসেন হোফের। আর স্কেটবোর্ডিংয়ে প্রথম স্বর্ণ জিতল জাপান। 37.18 পয়েন্ট নিয়ে স্বর্ণ পদকটি পান হরিগোমে ইয়োতো। জয়ের সাথে আছে মহামারীর হতাশাও। করোনা পজিটিভ হয়ে স্প্যানিশ অলিম্পিক কমিটির সিদ্ধান্তে ছেলেদের গলফ ইভেন্টে খেলতে পারছেন না জন রাম। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। এবারে জানিয়ে দিচ্ছি টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনে সর্বশেষ পদক তালিকার খবর, যেখানে 6টি স্বর্ণ, 4টি রৌপ্য এবং 1টি ব্রোঞ্জ সহ মোট 11টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চীন। এর পরবর্তী অবস্থানে স্বাগতিক জাপান, তাদের অর্জন 5টি স্বর্ণ আর 1টি রূপা। যুক্তরাষ্ট্রের সংগ্রহ 4টি স্বর্ণ, আর দক্ষিণ কোরিয়ার পুঁজিতে 2টি স্বর্ণ। 1টি করে স্বর্ণ আছে আরওসি, ইতালি, অস্ট্রেলিয়া, তিউনিশিয়া, অস্ট্রিয়া, ইকুয়েডর, হাঙ্গেরি, ইরান, কসোভো, উজবেকিস্তান আর থাইল্যান্ডের। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ভারত। 1টি রৌপ্য নিয়ে তাদের অবস্থান পদক তালিকার 22 নম্বরে। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অনেক খেলাতেই পারিশ্রমিক হিসেবে থাকে নির্দিষ্ট অঙ্কের বেতন। কখনো কখনো খেলোয়াড়দের 1 সপ্তাহের আয় 1 কোটি টাকা হয়ে যায়। কিন্তু অলিম্পিকের অ্যাথলেটদের নেই তেমন কোনো নির্দিষ্ট অর্থ। খেলোয়াড়রা যে দেশের হয়ে অলিম্পিকে অংশ নেয়, সে দেশের উপরই নির্ভর করে তাদের আয়। করোনা আতঙ্ক এবং নানা তর্ক বিতর্ক নিয়ে জাপানে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ টোকিও অলিম্পিকের এবারের আসর। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদের প্রত্যেকের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে জিততে হবে পদক। তবে কখনো কি প্রশ্ন জেগেছে অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটদের আয় কত? অলিম্পিকে অংশ নেওয়ার জন্য অ্যাথলেটদের নেই কোনো নির্দিষ্ট বেতন। যে দেশের হয়ে খেলোয়াড়রা অলিম্পিকে অংশগ্রহণ করেন, সেই দেশের সরকারের উপর নির্ভর করে তাদের আয়। এছাড়া বিভিন্ন দেশ অ্যাথলেটদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করে থাকে। পদক জিততে পারলে মেলে কারি কারি টাকা, চাকরি, আরও কত কি। অলিম্পিকে অন্যতম সফল দেশ আমেরিকা। এবারের আসরে স্বর্ণপদক জয়ীরা পুরস্কার হিসেবে পাবেন 37,500 মার্কিন ডলার। এছাড়া রৌপ্য জয়ীরা পাচ্ছেন 22,500 মার্কিন ডলার এবং ব্রোঞ্জ জয়ীরা পাচ্ছেন 15,000 মার্কিন ডলার। অপরদিকে সিঙ্গাপুর তাদের প্রত্যেক স্বর্ণজয়ী অ্যাথলেটদের জন্য $1 মিলিয়ন পুরস্কার দিয়ে থাকেন। ইন্দোনেশিয়া তাদের দেশের চ্যাম্পিয়ন প্রতিযোগীদের $7,50,000 দিয়ে থাকেন। এদিকে ভারতের প্রত্যেক অংশগ্রহণকারী অ্যাথলেটকে দেয়া হবে 1 লাখ রুপি। এর মাঝে স্বর্ণজয়ীরা পাবেন 75 লাখ রুপি, রৌপ্য জয়ীদের পুরস্কার 50 লাখ রুপি এবং ব্রোঞ্জ পদক জয়ীরা পাচ্ছেন 40 লাখ রুপি। তবে
কাপে অলিম্পিকের এবারের আসরে মীরাবাইয়ের হাত ধরেই প্রথম পদক পেয়েছে ভারত, আর তাতেই কোটিপতি মীরাবাই। তাকে 1 কোটি রুপি আর্থিক পুরস্কার দিচ্ছে মণিপুর রাজ্য সরকার। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। টোকিও অলিম্পিকের হকি ইভেন্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্পেন আর্জেন্টিনার ম্যাচে প্রতিপক্ষ স্পেনের খেলোয়াড়কে হকি স্টিক দিয়ে মাথায় আঘাত করেছে আর্জেন্টাইন এক খেলোয়াড়। খেলা চলাকালীন সময় পেশিতে টান লাগার কারণে মাটিতে শুয়েছিলেন স্পেনের দাভিদ আলেগ্রে। এই সময় আর্জেন্টিনার হকি খেলোয়াড় লুকাস রসি ছুটে এসে মাটিতে শুয়ে থাকা আলেগ্রের মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করেন। সাথে সাথে স্প্যানিশ খেলোয়াড়রা ক্ষুব্ধ হয়ে গলা ধরে রসিকে সরিয়ে দেয়। অবস্থার অবনতি হলে আম্পায়ার ম্যাচটি শেষ করে দিতে বাধ্য হন, যার ফলে 1-1 ড্র মেনেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। এবার জানিয়ে দিচ্ছে আজকের দিনের উল্লেখযোগ্য আরও বেশ কিছু স্পোর্টস আপডেট। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। হাঁটুর চোটে পড়ে ওয়েন্ডিজ সিরিজ অসমাপ্ত রেখে দেশে ফিরেছেন তিনি। লম্বা সময়ের জন্য অস্ত্রোপচার করা হবে তার ডান হাঁটুতে, তাই বাংলাদেশ সিরিজের পাশাপাশি মিস করতে পারেন আগামী টি-20 বিশ্বকাপও। তবে দলের মেডিকেল স্টাফদের আশা বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন ফিঞ্চ। চলতি ওয়েন্ডিজ সফরের শুরুর দিকে ইনজুরিতে পড়েন তিনি। চোট সামলে টি-20 সিরিজ খেললেও সম্ভব হয়নি ওয়ানডে সিরিজ খেলা। তার পরিবর্তে বাংলাদেশ সফরে অজিদের নেতৃত্ব দিতে পারেন ম্যাথু ওয়েড। টি-20 সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবে অজি দল। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। গুড বাই। গুড বাই।